নমস্কার, সময় কলকাতাতে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি মধুরিমা। শুরু করছি আজকের নিউজ রুম অনুষ্ঠান। আমরা সবাই জানি যে প্রায় 3 মাস ধরে ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে বসিরহাট। আর যেই মুহূর্তে লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ পেয়েছে তারপর থেকে উত্তাল বসিরহাট। আর তাই নিয়েই আজকের আমাদের নিউজ রুমের আলোচনার বিষয় রণাঙ্গন বসিরহাট। আর এই নিয়ে আমাদের সঙ্গে আলোচনার জন্য রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি রায়। আমি আলোচনায় যাব, তবে যাওয়ার আগেই দেখে নেব একটা প্রতিবেদন। বৃহস্পতিবার রানীকুঠি থেকে হুঙ্কার দিয়েছিলেন বিরোধী দলনেতা। তার কথায় ভাইপোর বলা মিথ্যা কথার উত্তর দেবেন তিনি। আগামীকাল বসিরহাটে আমার দুবার প্রোগ্রাম পারমিশন দেয়নি, আজকে কার্যত জামাই আদর করে পারমিশন দিয়ে পাঠিয়েছে। আগামীকাল আমি রেখা পাত্র মহোদয়াকে নিয়ে ওখানে 4 কিলোমিটার রোড শো করব এবং ওখানে ভাইপোর বলা মিথ্যা কথার উত্তর দেব। সন্দেশখালী কাণ্ডের পর 20শে মার্চ বসিরহাটে সভা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়েছিলেন তিনি। কোন বিজেপি নেতা ছোট বড় মাঝারি সেজো মেজো কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার। এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দিচ্ছে। যদি আজকে বিজেপিকে চ্যালেঞ্জ করে বলে যে 3 বছরে আপনি আবাস আর 100 দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন, তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান। আমরা ভুল বলছি? বিজেপির উচিত কাগজ দেখানো, হ্যাঁ কি না? বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত, হ্যাঁ কি না? ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য। আমি বলেছি 3 বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি 100 দিন আর আবাস প্লাস প্রকল্পে 10 পয়সা, আমি 1000 কোটি টাকা বলছি না, আমি 500 কোটি বলছি না, 10 কোটি 5 কোটি 1 কোটি বলছি না, আমি বলছি 10 পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে। যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না, সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে। ঘোষণা মতোই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে রোড শো করেন বিরোধী দলনেতা। সন্দেশখালী কাণ্ডের পরও দুবার আদালতের অনুমতি নিয়ে পৌঁছেছিলেন তিনি সেখানে। এবার বসিরহাট রোড শো থেকে জানান দিলেন কিভাবে বসিরহাটকে নজরবন্দি করেছেন তিনি। সন্দেশখালী কাণ্ডের অন্যতম মুখকে প্রার্থী করে রাজ্য রাজনীতিতে চমক দিয়েছে বিজেপি। তারপর খোদ প্রধানমন্ত্রী প্রার্থীকে ফোন করে রাজনীতির লড়াইয়ে নতুন চাল দিয়েছেন। রাজ্যের অন্যতম সংখ্যালঘু অধ্যুষিত লোকসভায় তৃণমূল পুরনো কর্মীকে মাঠে নামিয়েছে। হারোয়ার বিধায়ককে হাজী নুরুল ইসলামকেই প্রার্থী করেছে তৃণমূল। সন্দেশখালীতে প্রতিবাদী মহিলাদের একাংশকে নিয়ে বৈঠক শুরু করেছেন সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো। এক প্রকার সন্দেশখালী আন্দোলনের মুখ এবং বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নিয়ে বিরোধী দলনেতা রোড শো এর আগেই শাসক জানিয়ে দিলেন তাদের লক্ষ্য নির্দিষ্ট। একদিকে বসিরহাটে দাঁড়িয়ে অভিষেকের চ্যালেঞ্জ, অন্যদিকে দ্বীপ রাজ্যে নিজেদের শক্তিকে পুনরুদ্ধারের লড়াই। আজকের সন্দেশখালী অঞ্চলের যারা যে সমস্ত বুথ আছে সেই বুথের কর্মীদের নিয়ে আজকের আমরা একটা কর্মী সভা করছি। এখানে একটা নতুন পার্টি অফিস উদ্বোধন হবে, যেখানে মানুষ যারা বিরোধী ছিল, যারা বিরোধিতা করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তারা সামিল হয়ে তারা বলতে চাইছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রকল্প পেয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। তাই আগামী 1 জুন ভোট আছে, আমাদের প্রার্থী হাজী নুরুল ইসলামের সমর্থনে আজকের মহিলারা উপস্থিত হয়েছে এবং এখানকার কর্মীরা উপস্থিত হয়েছে। এখানে যে প্রতিবাদটা উঠেছিল সেই প্রতিবাদের পরে আমরা সমস্ত মহিলারা আমাদের কাছে এসেছেন, তারা বলছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে চাই। আজকে তাই কর্মী সভা করা হচ্ছে। আজ থেকে সন্দেশখালী অঞ্চলের যে অঞ্চলে 5টা বুথ নিয়ে গণ্ডগোল হয়েছিল সেই মানুষগুলো আজকে থেকে এখানকার ভোটের কর্মসূচি গ্রহণ করবে। এখানে আমরা 50-60 জন প্রতিবাদী মহিলা যারা আজকের স্বেচ্ছায় এসছেন, যারা বলতে চাইছেন যে আমাদের কোনো সমস্যা নেই, আমরা দিদির প্রকল্প পাই, দিদিকেই চাই, তারা আগামী ভোটের জন্য এখন থেকে কর্মসূচি গ্রহণ করছে এবং কাজ শুরু করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাশে ছিল, আমাদের পাশে থাকবে, সেই আশা আমরা এসেছি। আমরা তৃণমূল কংগ্রেসটা করি, পরিবর্তে করব। সামনে ভোট, সেই ভোট নিয়ে আমরা লড়াই করব, মমতাদির পাশে থাকব। দিদির যা
সামাজিক প্রকল্প সেটা সবাই আমরা পাচ্ছি। তার জন্য আজকের এই সভা, কর্মী সভা, কর্মীদের যা ক্ষোভ সেটা আমাদের কিছু নেতৃত্ব ছিল, তারা তাদের দুর্কৃতি এতে তারা আজকের জেলে আছে। তার জন্য আমাদের কোনো ইয়ে নেই, আমরা খুব আনন্দিত। আমরা মমতাদির পাশে আছি, থাকবো, আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। সন্দেশখালীর নোনা জল আর মিঠে বাতাসে সহজে যে জয় কোনো পক্ষই পাচ্ছে না তা পরিষ্কার করে দিচ্ছেন যুযুধান দুই রাজনৈতিক দল। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা। প্রতিবেদনে যাওয়ার আগে যেমনটা বলেছিলাম, আজকের আমাদের নিউজ রুমের আলোচনার বিষয় রণাঙ্গন বসিরহাট, আর তাই নিয়েই আজকের আমাদের আলোচনার জন্য রয়েছেন আমাদের প্রতিনিধি রাজর্ষি রায়। রাজর্ষি, তোমাকে নিউজ রুম অনুষ্ঠানে স্বাগত। রাজর্ষি, আমি প্রথমেই যেটা বললাম যে প্রায় 3 মাস ধরে ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদে উত্তাল হয়ে রয়েছে বসিরহাট, এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী ঘোষণা হওয়ার পরই রেখা পাত্র সেই অর্থে আজকে প্রথম প্রচার করলেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে 4 কিলোমিটার রোড শো করলেন। তবে শাসক দল তৃণমূল কংগ্রেসও কিন্তু পিছিয়ে নেই, তারাও কিন্তু হাল ছাড়তে নারাজ। তাই এই ব্যাপারটাকে কিভাবে দেখছো তুমি? গণতন্ত্রে কোনো রাজনৈতিক দলই কাউকে খুব একটা স্পেস ছাড়ে না। তবে এবারের লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালী কাণ্ড যেভাবে সারা বাংলা বা সারা দেশকে নাড়িয়েছে, যেভাবে এটা ইস্যু তৈরি হয়েছে, যে জায়গায় দাঁড়িয়ে ঘটনাক্রম পরপর ঘটেছে, তাতে সন্দেশখালীর ঘটনা শুধু বসিরহাটের একটা লোকসভা নির্বাচনের নয়, সারা রাজ্যে বিজেপি এটাকে ইস্যু তৈরি করছে। এবং সন্দেশখালী কাণ্ডের পরপরই প্রধানমন্ত্রী যেভাবে উড়ে এলেন বারাসাতে, নারী শক্তির বন্দনার যে সভা করলেন, সব মিলিয়ে সন্দেশখালী বিজেপির কাছে একটা শুধুমাত্র ইস্যু নয়, সারা দেশে প্রচার করার মতন একটা বড় আন্দোলন তারা মনে করে। এবং এইখানে দাঁড়িয়ে রাজ্যের শাসক দল, কারণ সন্দেশখালী কাণ্ডর যে মহিলাদের বিক্ষোভ বিদ্রোহ প্রতিবাদ, সেটা সবই হয়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের উত্তর 24 পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, মৎস্যের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান, তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছে রাজ্য পুলিশ, বাধ্য হয়েছিল। এবং এই ঘটনা যখন শুরু হয়, সেই প্রেক্ষাপটে তুমি দেখলে উত্তম সর্দার বা শিবু হাজরার মতো অত্যন্ত প্রভাবশালী রাজনৈতিক চরিত্রই সন্দেশখালীতে, তারাও কিন্তু গ্রেপ্তার হয়েছে রাজ্য পুলিশের হাতে। রাজ্য পুলিশ সন্দেশখালী ঘটনার শুরুতে সেই অর্থে সাফল্য না পেলেও, কারণ রাজ্যের শাসক দল বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমের দিকে ঘটনাটিকে যেভাবে দেখছিলেন, পরবর্তীকালে ঘটনাক্রম যে খাতে বইতে থাকে, সন্দেশখালীর এই বড় কলাগাছি ছোট কলাগাছি নদী দিয়ে সেই স্রোতের সামনে দাঁড়িয়ে আন্দোলনের যে স্রোত তৈরি হয়, সেই স্রোতে এক প্রকার তৃণমূলকে পিছিয়ে আসতে হয় এবং তাদের দাপুটে এই 3 নেতাকে জেলবন্দি করতে হয়। এবং সবকটি গ্রেপ্তারি কিন্তু রাজ্য পুলিশ করেছে, এটা মাথায় রাখতে হবে। এবার সন্দেশখালী কাণ্ডে রেখা পাত্র যে চরিত্র উঠে এসছে, রেখা পাত্র হচ্ছে সন্দেশখালী আন্দোলনের অন্যতম মুখ। আমরা এই ছবি সবাই দেখেছি, সন্তান কোলে নিয়ে কাশি বাজিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন। সেই রেখা পাত্রকে যখন সর্বভারতীয় একটি বৃহত্তম রাজনৈতিক দল তাদের প্রার্থী হিসাবে বেছে নেয়, সেখানে কিন্তু একটা বড় চাল থাকে। সেই চালটা কিন্তু শাসক দলও বুঝতে পেরেছে, যার কারণে দেখো যে ইতিমধ্যেই শাসক দল সন্দেশখালীতে যেটাকে রিপেয়ারিং ওয়ার্ক বলে, সেই কাজটা শুরু করেছে। আমরা প্রতিবেদনে দেখালাম, সন্দেশখালীর বিধায়ক সুকুমার মাহাতো আজকে বলছেন যে যারা প্রতিবাদে সামিল হয়েছিলেন, তৃণমূলের কিছু যে অন্যায় অত্যাচার হয়েছিল তার বিরুদ্ধে, তাদের যেহেতু গ্রেপ্তার দল করিয়ে দিয়েছে পুলিশ, রাজ্য পুলিশ করেছে, ফলে এখন মানুষের মধ্যে ক্ষোভ প্রশমিত হয়েছে এবং তারা আস্তে আস্তে আবার তৃণমূলের কাছে ফিরে আসছে। কেন তৃণমূলের কাছে ফিরে আসছে? না, রাজ্যের যে সামাজিক প্রকল্পগুলো রয়েছে, সেই সামাজিক প্রকল্পে তারা অত্যন্ত অভিভূত এবং আপ্লুত, এবং তারা এই প্রকল্পের সব সুবিধা পাচ্ছেন, যার কারণে গ্রামের মানুষ আবার তাদের কাছে ফিরে আসছেন। এখন সন্দেশখালীর যদি টোপোগ্রাফি তুমি দেখো, এটা একটা কিন্তু দ্বীপ রাজ্য বলা যায়, যে দ্বীপে চারিদিক দিয়ে জল ঘিরে রেখেছে, এক প্রকার সুন্দরবন। এবং সুন্দরবনে একটা খুব চালু কথা আছে, ডাঙায় বাঘ জলে কুমির,
ফলে শাসকের সঙ্গে লড়াই করে দীর্ঘ সময় কোনো মানুষই থাকতে পারে না কোনো রাজ্যেই। এই ক্ষেত্রেও তাই কি হচ্ছে সেটা সময় বলবে। কিন্তু আজকে তৃণমূল কংগ্রেস একটা এই বৈঠকে প্রতিবাদী মহিলাদের, যারা শাসকের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল, যাদের প্রতিবাদের ঝড়ে শাসকের তিনটে দাপুটে নেতা, শেখ শাহজাহানের মতন নেতাকে জেলবন্দি করতে বাধ্য হয়েছিল রাজ্য পুলিশ, বাধ্য হয়েছিল যে গোপন ডেরা থেকে শেখ শাহজাহানকে বাইরে বের করে নিয়ে আসতে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে প্রতিবাদীরা শাসকের শিবিরে ফিরছে। এই যে মেসেজ, এটাও কিন্তু তৃণমূল কংগ্রেস বসিরহাটের ক্ষেত্রে দিতে চাইছে যে শাসকের বিরুদ্ধে যতই ক্ষোভ বিক্ষোভ হোক না কেন, মানুষের একাংশ এই যে রাজ্য সরকারের সামাজিক সুবিধা প্রকল্প রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডার, রাজ্যের স্বাস্থ্যসাথী ইত্যাদিতে তারাও কিন্তু রাজ্যের সঙ্গেই সামিল হচ্ছে। আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এই 2024-এ লোকসভা নির্বাচনে নিয়ে আলোচনা করছি। লোকসভা নির্বাচনের পর রাজ্যের পালাবদলের যে নির্বাচন হবে বা হতে পারে সেটা হচ্ছে 2026 সাল, এখনও পর্যন্ত যা নির্দিষ্ট নিয়ম। ফলে আগামী 2 বছর রাজ্যে তৃণমূল কংগ্রেস শাসন ক্ষমতায় থাকছে, অন্তত এটা খাতায় কলমে খুব পরিষ্কার। পরবর্তীকালে কি হবে সেটা আমিও জানি না, অনেকেই জানেন না। কিন্তু 2024-এর লোকসভার আগে রাজ্যের শাসক দল সন্দেশখালী আন্দোলন, রাজ্যে যে বিভিন্ন দুর্নীতির ইস্যু রয়েছে সেগুলোকে মোকাবিলা করার জন্য একটা নতুন পথ নিয়েছে, যে পথটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বসিরহাটে গিয়ে খুব পরিষ্কার করে এসছেন। তিনি খুব দ্ব্যর্থহীন ভাষায় তার প্রতিপক্ষ, বিরোধী পক্ষ বিজেপিকে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা জায়গায় খুব পরিষ্কার ধরেছেন যে 2021 সালের পর থেকে এই রাজ্যে সেই অর্থে 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনার টাকা কেন্দ্র পাঠাচ্ছে না, সেটা আটকে রেখেছে। এখন এই 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকার যারা উপভোক্তা, তারা কিন্তু সমাজের প্রান্তিক দরিদ্র মানুষ, এবং এই যে প্রান্তিক দরিদ্র মানুষের ভোটকেই তো সব রাজনৈতিক দল লক্ষ্য করে অধিকাংশ ক্ষেত্রে, এবং এক্ষেত্রে তার ব্যতিক্রম নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষের এই লড়াইকে যদি অধিকারের লড়াইয়ে পরিণত করা যায়, তাহলে অটুট থাকবে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। তার কারণেই তিনি নবজোয়ার যাত্রার পর থেকেই লাগাতার এইটিকে ইস্যু করে তিনি এগিয়ে চলেছেন, এবং যার প্রভাব ক্ষেত্র বিশেষে ডিভিডেন্টের মতন তৃণমূলের ঘরে আসছে। যদি দেখো ধূপগুড়ির উপনির্বাচনে তৃণমূলের জয়, আবার বসিরহাটে তিনি যখন চ্যালেঞ্জ করছেন, বসিরহাটে সন্দেশখালীর নারী নির্যাতন নিয়ে খুব বেশি উচ্চগ্রামে না থাকলেও তিনি কিন্তু এই যে গরিব মানুষের আবাস যোজনা, 100 দিনের টাকা নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ করছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সন্দেশখালীতে শুধু নারী নির্যাতন না, আরও একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যা তৃণমূল সরকারের যে প্রশাসন, অর্থাৎ উত্তর 24 পরগনা জেলা প্রশাসন একেবারে ভিডিও করে প্রকাশ করেছে। যে সেটা তারা কি প্রকাশ করেছে, যে সন্দেশখালীতে মানুষ অভিযোগ করেছিল তাদের জমি কেড়ে নিয়েছে উত্তম সর্দার, শেখ শাহজাহান, শিবু হাজরারা, এবং সেই জমি, কতজনের জমি কেড়ে নেওয়া হয়েছে তার যখন অভিযোগপত্র একের পর এক জমা পড়তে থাকলো জেলা প্রশাসনের কাছে, তখন তারা দ্রুত তদন্ত করে দেখলো যে হ্যাঁ, অভিযোগের সত্যতা রয়েছে, প্রকৃত অর্থেই মানুষের জমি কেড়েছে তৃণমূল। এবং সেই কারণেই এই যে যাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, যাদের জমি জোর করে শাসকের শক্তিশালী অংশ দখল করেছে, সেগুলো কিন্তু জেলা প্রশাসন ফিরিয়ে দিল, এবং কাদেরগুলো ফেরালো সেগুলো তারা ভিডিও করে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন জায়গায় প্রকাশ করলো। অর্থাৎ তৃণমূল সরকার খুব পরিষ্কারভাবে মেনে নিল যে মানুষ, অর্থাৎ সন্দেশখালীর মানুষ যে অভিযোগ করছেন, যে যার বিরুদ্ধে আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন, সেই অভিযোগগুলোর সত্যতা রয়েছে। যার কারণে বসিরহাটে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় গরিব মানুষের অধিকারের কথা বলেন, আন্দোলনের কথা বলেন, 100 দিনের কাজের টাকা এবং আবাস যোজনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করে, পাল্টা কিন্তু এই প্রশ্নটা উঠে আসে, সন্দেশখালী নিয়ে এতদিন কেন ঘুমিয়েছিলেন? সেখানেও তো গরিব মানুষের জমি কাড়া হয়েছে, যে অভিযোগ সন্দেশখালীর আন্দোলনকারীরা করেছে। এখন এই আন্দোলন এমন একটা রূপ নিয়েছিল যেটা অনেকেই মনে করছিল যে দীর্ঘদিন আগে এই রাজ্যে ঘটে যাওয়া নন্দীগ্রাম আন্দোলনের সাথে অনেকেই মিল খুঁজে পাচ্ছিলেন, কারণ প্রথম সারিতে মহিলারা সামনে এসে লড়াইটা করছিল।
এই আন্দোলনের ফসল হিসাবে রেখা পাত্রকে সামনে নিয়ে এসছে বিজেপি। আমরা সবাই জানি যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন থেকে ডিভিডেন্ড নিয়ে রাজ্যে ক্ষমতা এসছে তৃণমূল, এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। তার সেই অবিস্মরণীয় লড়াইকে আজও বাংলার মানুষ সারা ভারত স্মরণ করে, এবং সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাফল্য, তাই সেই সাফল্যকে দেখলে তুমি দেখবে 2013 সালে সারা দেশের জমি অধিগ্রহণ আইনের পরিবর্তন করে দেওয়া হয়েছিল। ফলে মমতার সাফল্য যেমন অবিস্মরণীয় হয়ে রয়েছে, তেমনি এই রেখাপাত্রদের আন্দোলন আগামী দিনে কোন পথ দেখাবে, কোন দিশা দেখাবে, সেটা খুব পরিষ্কার না হলেও একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে বসিরহাটে কেউ কাউকে মাটি ছাড়ছে না। বসিরহাটে লোকসভা কেন্দ্রে যেমন শাসক তার ঘর গোছাতে ব্যস্ত হচ্ছে, এই যে তুমি বললে যে পুরনো কর্মী এবং বসিরহাটের এক সময়ের যিনি সাংসদ ছিলেন হাজী নুরুল ইসলাম, একসময় হাজী নুরুল ইসলাম উত্তর 24 পরগনার জেলা পরিষদের সহসভাপতি ছিলেন। রাজনৈতিক উত্থানের পর তিনি সাংসদ হন। এই সাংসদ হওয়ার পর এই দেগঙ্গা এবং বাদুড়িয়া বিভিন্ন জায়গায় বেশ কিছু অশান্তি হয়। সেই অশান্তির কিছুটা দায় হাজী নুরুলের ঘাড়ে পড়ে, এবং সেখানে তাকে বসিরহাটের যে টিকিট সাংসদের, সেই টিকিট থেকে তা দেওয়া হয় না, তাকে জঙ্গিপুর পাঠিয়ে দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আবার হাজী নুরুলকে ফিরিয়ে নিয়ে আসা হয় বসিরহাট লোকসভারই ভেতরে হারোয়া সভায়। এই হারোয়া বিধানসভা হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা, এবং হাজী নুরুল এই সময়কালের মধ্যে রাজ্যে যে সংখ্যালঘুদের উন্নয়নে বিভিন্ন সরকারি দপ্তর আছে, পদ আছে, সংগঠন আছে, সেখানে নেতৃত্ব দেন এবং উচ্চ পদের দায়িত্ব সামলান। সেই হাজী নুরুলকে এবারে এই কঠিন চ্যালেঞ্জের সময় আবার তৃণমূল সুপ্রিমো আস্থা রেখে তাকে বসিরহাটে পাঠিয়েছে। এখন বসিরহাটের লোকসভা তুমি যদি ধরো যে পশ্চিমবঙ্গের সীমান্তে একটা দ্বীপরাজ্য সম্মিলিত, সুন্দরবনের অংশ সম্মিলিত একটা লোকসভা, এইভাবে না দেখে তুমি যদি মনে করো, আমি তোমায় যদি অতীতের কথা বলি, এই বসিরহাট লোকসভা থেকে সাংসদ হয়ে ইন্দ্রজিৎ গুপ্ত দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। অজয় চক্রবর্তীর মতন ব্যক্তিত্বরা এখান থেকে নির্বাচিত হয়ে প্রতিনিধিত্ব করেছেন। বসিরহাট অত্যন্ত ঐতিহাসিক এবং সমৃদ্ধশালী একটি জনপদ। অনেকেই বলেন যে বসিরহাট শহরে সোনার দোকানের যে সংখ্যা, সেই সংখ্যা কিন্তু অন্যান্য অনেক বড় শহরের স্বর্ণালঙ্কার ব্যবসায়ীদের লজ্জায় ফেলে দিতে পারে। আমি কেন এই তথ্যটা বলছি, যে এই সোনার দোকানের সংখ্যা দিয়ে আমি বোঝাতে চাইছি যে বসিরহাটের মানুষের কাছে আর্থিক সমৃদ্ধিও কিন্তু আছে। সবটাই গরিব গেঁয়ো মানুষের বাস নয়। এবং বসিরহাটের টাকি শহর যেটা রয়েছে, সেখানে যে শিক্ষা দীক্ষা এবং শিক্ষিত মানুষের একটা বড় বাস রয়েছে। প্রচুর জমিদার পরিবার বলে দেয় যে বসিরহাটের একটা ঐতিহ্য আছে। সেই বসিরহাট এখন সারা ভারতবর্ষের নজরে, কারণ এখানে সন্দেশখালী আন্দোলন ঘটেছে। যে সন্দেশখালী আন্দোলনের অভিযোগগুলো শুনলে যে কোনো মানুষ লজ্জায় মাথা নত করতে বাধ্য হয়। ফলে সন্দেশখালী বিজয়ের কিন্তু একটা বড় চেষ্টা বিজেপির পক্ষ থেকে করা হচ্ছে। এবার বিজেপির কাছে সন্দেশখালী কেন, এই বসিরহাট লোকসভা একটা বড় চ্যালেঞ্জ কেন? কারণ বসিরহাট লোকসভা অত্যন্ত সংখ্যালঘু অধ্যুষিত একটি লোকসভা কেন্দ্র। এই লোকসভা কেন্দ্রে বিজেপি একটা কঠিন লড়াইয়ের জায়গায় এতদিন ছিল, কিন্তু সন্দেশখালী আন্দোলন দিয়ে তারা লড়াইটাকে কতটা সহজ করতে পেরেছে সেটা সময় বলবে। কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার, যে একদিকে বিজেপি যেমন এই আন্দোলনের সব ডিভিডেন্ড নিজেদের ঘরে তুলতে চাইছে, অন্যদিকে শাসক দল কিন্তু মাটিতে নেমে পড়েছে। আন্দোলনের পর এই যে ঝড় থেমে যাওয়ার পর একটা শান্ত পরিবেশ তৈরি হয়, সেই পরিবেশে প্রতিবাদী মানুষকে, বিক্ষুব্ধ মানুষকে, তৃণমূল থেকে দূরে সরে যাওয়া মানুষকে ক্রমশ বিভিন্ন ভাবে বুঝিয়ে সুঝিয়ে তাদের দিকে ফেরাবার একটা চেষ্টা করছে, যেটা এই প্রতিবেদন থেকে তুমি দেখালে মধুরিমা। একদমই তাই। তবে রাজশ্রী, আমরা যেটা দেখেছিলাম এতদিন ধরে, যে গ্রামবাসীদের, মহিলাদের একাংশ শাসক দলের কিছু নেতার বিরুদ্ধে তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন, অভিযোগ এনেছিলেন, এবং সেই অভিযোগের ভিত্তিতেই এত প্রতিবাদ, এত উত্তাল, এবং তারপরে গ্রেফতারও হয়েছেন উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহান, সকলেই। তবে তারপরে চিত্রটা আমরা যদি এই গত লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশের পর থেকে একটু দেখি, তাহলে চিত্রটা কিছুটা বদলে গেছে। গ্রামবাসীদের মহিলারা অনেক
অনেকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস উদ্বোধন বা তাদের বৈঠকেও কিন্তু যাচ্ছেন। এটা কি তৃণমূল কংগ্রেসের কোথাও গিয়ে সাফল্য, রাজস্বী? দেখো, আমি তোমায় বললাম না যে এই সন্দেশখালির যে অংশের মহিলারা শাসকের বৈঠকে যাচ্ছে, এই জায়গাটা হচ্ছে সুন্দরবনের অংশ, দ্বীপ একটা। সুন্দরবনে একটা চালু কথাও আমি বলেছি যে ডাঙায় বাঘ, জলে কুমির। ফলে শাসকের সাথে লড়াই করে, বিদ্রোহ করে দীর্ঘদিন কোনো রাজ্যেই কোনো মানুষ, অন্তত সাধারণ মানুষ টিকে থাকতে পারে না। কোথাও না কোথাও তারা আপোষের জায়গা খুঁজে, এবং আপোষের জায়গার থেকেও বড় জিনিস, তৃণমূল সরকার যে সামাজিক প্রকল্পগুলো এই রাজ্যে চালায় তার সুবিধা তো সব মানুষই পায়। ফলে সেই সুবিধার কাছে মানুষ যে প্রতিবাদ করেছিল, তারা যাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল, তাদেরকে তো রাজ্যে পুলিশই গ্রেপ্তার করেছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং যে আইনে প্রক্রিয়া চালু করা সেগুলো চলছে। কিন্তু যে প্রশ্নটা গ্রামের মানুষ রাখছে বিভিন্ন জায়গায়, যে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তো তাদের শুধু ক্ষোভ ছিল না, রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ ছিল। তারা বলেছে যে পুলিশ প্রশাসনের কাছে গেলে কোনো অভিযোগ নিত না, অর্থাৎ পুলিশ প্রশাসন রাজ্য সরকারের নেতাদের কাছে হার মেনেছিল। এই যে পুলিশ প্রশাসন যারা দায়িত্ব পালন করলেন না, তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কী ব্যবস্থা নিচ্ছে সে প্রশ্ন তো রয়েছে। কিন্তু নির্বাচনের মুখে ঘটনাক্রম দ্রুত বদলাচ্ছে, কারণ সবাই বুঝতে পারছে যে দ্রুত সন্দেশখালি আন্দোলনকে স্থিমিত করে যদি এগোনো না যায়, রাজ্যের শাসক দল বেশ সমস্যায় পড়বে। যার কারণে সুকুমার মাহাতো, যিনি বিধায়ক সন্দেশখালী এবং যিনি প্রার্থী হয়েছেন হাজী নুরুল ইসলাম, বারবারই একটা বার্তা দিতে চাইছে যে সন্দেশখালী শুধু নয়, সারা বসিরহাটই তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে। এখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে সারা বসিরহাট রয়েছে কি নেই, সেটার তো লড়াই চলতেই থাকবে। যার কারণে তো আমরা বলছি যে এখন বসিরহাট হয়ে গেছে নজরকাড়া এমন একটা কেন্দ্র যেটা রাজনৈতিক রণাঙ্গন পরিণত হয়েছে। মধুরিমা, একদমই তাই। আমি আবারও আলোচনায় ফিরবো, তবে তার আগে আমি দেখিয়ে নেব দর্শকদের যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার কি বলেছেন, শোনাবো। প্রতিবাদী মুখ, অত্যাচারিতা রমণী এবং সন্দেশখালীর আন্দোলনের প্রতি মানুষের সমর্থন আছে। মানুষ অত্যাচারীদের হারাতে চায়, তাই গোটা বসিরহাটে আজকে জনজোয়ার। মানুষ প্রস্তুত পদ্ম ফুলে ভোট দিয়ে রেখাকে দিল্লি পাঠায়। সংখ্যালঘুরা অত্যাচারিত। শাহজাহান শুধু সংখ্যাগরুদের করেনি, সংখ্যালঘুদেরও করেছে। বড় জমায়েত তো বড়। দেখুন দেখুন, চারিদিকে 4 কিলোমিটার লোক আছে। দেখুন, দড়ি ঘেরা নেই, রথ নেই, গাড়ি নেই, পায়দাল জনজোয়ার, জনতার সুনামি। 4 কিলোমিটার মানুষ, ওদের ভীষণ কষ্ট। মমতা পুলিশের ভীষণ কষ্ট, ভীষণ কষ্ট, খুব কষ্ট হচ্ছে ওদের। আমাকে আটকানোর জন্য 2 সপ্তাহ চেষ্টা করেছে, পারেনি, আলটিমেটলি পারেনি। দেখুন, ভোটাররা দেখুন, চুরি এবং সন্দেশখালীর মহিলাদের উপর অত্যাচার, দুটো বড় ইস্যু। একদিকে অভিজিৎ গাঙ্গুলি, একদিকে রেখা পাত্র। 4 কিলোমিটার মানুষ, জনসুনামি, মোদি সুনামি। বর্ণ ধর্ম নির্বিশেষে মানুষ পরিত্রাণ চায়। চোর তৃণমূলের হাত থেকে মানুষ পরিত্রাণ চায়। বছরের অপশাসন, তাহলে কি সূর্যোদয় হচ্ছে সন্দেশখালীতে? দেখুন, 10 বছর সন্দেশখালী আফগানিস্তান হয়েছিল, অর্থাৎ যেখানে কোনো দল, রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড করতে পারতো না। সে আপনি আফগানিস্তান বলুন বা উত্তর কোরিয়া বলুন, যাই বলুন না কেন। এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন যে আমাদের কিম জং উন হয়েছেন এই রাজ্যে, তিনি সেখানে তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এখন মানুষ সেই সন্ত্রাসের ভয়ের বেড়াজালকে টপকে, বেড়াজালকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, পশ্চিমবঙ্গের সূর্যোদয় হবে। এরাতে এই মেজাজ হারাচ্ছেন কেন, কি মনে হয় আপনার? দেখুন, মানুষ মেজাজ হারায় কখন, যখন দেখে যে যুক্তিতর্ক দিতে পারছি না আমি, আমার কাছে বলার মতো কিছু নেই। মোদির ঝড়ে সব উঠতে চলেছে, জামা কাপড় সব উড়ে যাবে, এরপরে রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে যাবে এরা। মোদিজি তো সবে শুরুই করেনি এখনো কার্পেট বোম্বিং। উনি এলে পরে এমন ঝড় উঠবে, এমন সুনামি উঠবে, তৃণমূলের সব উড়ে যাবে। প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া থেকে যে কাজ করা হয়েছে এটা অপরাধ। কারো ব্যক্তিগত তথ্য আপনি সোশ্যাল মিডিয়া দিতে পারেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সরকারি তথ্য তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছলো কেন? তৃতীয় যে প্রশ্ন, যে সরকারি সুবিধা তো সবার জন্য, তো আজকে যদি রেখাপাত্রের
স্বাস্থ্যসাথী নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তৃণমূল নেতাদের ভ্যাকসিন নেওয়া নিয়ে প্রশ্ন উঠবে। ভ্যাকসিন তো মোদি দিয়েছে, তাহলে যে সমস্ত তৃণমূল নেতা ভ্যাকসিন নিয়েছে তাদের সুসাইড করা উচিত। মোদির ভ্যাকসিন গায়ের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা নির্লজ্জের মতো। আমরা দেখেছি বারংবার রাজ্য সরকার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিটি সভা মঞ্চ থেকে বারংবার কেন্দ্র সরকারের বিরুদ্ধে নানানভাবে তোপ দেখেছেন। আমি আলোচনায় যাব, তবে তার আগে আমি দর্শকদের শোনাবো যে দিলীপ ঘোষ এই প্রসঙ্গে কি বলেছেন। তো কই যে নোটিশে জবাব দিচ্ছে, তাদের অফিস আছে, তাদের লয়ার আছে, তাদের কাজ তারা করছেন, আমি আমার কাজ করছি। 2,29,000 কোটি টাকা লুট করে খেয়েছেন গরিব মানুষের বাড়ির টাকা, জলের টাকা, রাস্তার টাকা, শৌচালয়ের টাকা লুট করে খেয়েছেন। আমি বলিনি, এটা সিএজি বলেনি। সে 2,29,000 কোটি টাকা কেন্দ্রের পাঠানো, সেই টাকার তো হিসাব আগে দিয়ে দিন, তারপরে পরের টাকা চাইবেন। সেজন্য চোরেদের টাকা চাওয়ার অধিকার থাকে না, হিসাব দেওয়ার দায়িত্ব থাকে। মানুষ হিসাব চাইছে, হিসাব দিতে হবে। তারপরে শ্বেতপত্র কি ব্ল্যাক পেপার কি হবে এটা দেখা যাবে। রাজস্বী, আমরা প্রথম থেকেই যেটা বলছি বারংবার যে কেউই বসিরহাটের মাটি ছাড়তে নারাজ এবং হাল ছাড়তে নারাজ, এক পক্ষ অপর পক্ষকে প্রতিনিয়তই তোপ দাগছেন এবং কোথাও গিয়ে সন্দেশখালী বা বসিরহাট কয়েকটি দ্বীপ নিয়ে তৈরি আমরা সকলেই জানি এবং এখন বসিরহাট কেন্দ্র হটসিট হয়ে উঠেছে এবং লাইমলাইটে পৌঁছেছে। তবে রাজ্য এবং দেশ এই লোকসভা নির্বাচনে কোথাও গিয়ে কি এর প্রভাব পড়বে রাজস্বী? দেখো, বিজেপি তো চাইছেই এই সন্দেশখালী আন্দোলনকে সারা রাজ্যে ছড়িয়ে দিতে, কিন্তু আজকে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা যে কথাগুলো বললেন বা শুভেন্দু অধিকারী যেটা বললেন যে রাজ্যের নিয়োগ দুর্নীতি এবং সন্দেশখালী এটাই তাদের কাছে নির্বাচনে ইস্যু, ফলে খুব পরিষ্কারভাবেই তারা বুঝিয়ে দিচ্ছে তারা ছাড়ছে না। আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজ্যের মানুষের অধিকার নিয়ে যে লড়াই করছেন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে, তারইও দিলীপ ঘোষ খুব পরিষ্কার বললেন যে যারা দুর্নীতি করেছে তাদের অধিকার নেই চাওয়ার, বরং হিসাব দেওয়ার দায় রয়েছে তাদের। অর্থাৎ এই যে কেন্দ্রীয় প্রকল্পের অর্থগুলো আটকে রাখা হয়েছিল সেগুলো মূলত যেটা হচ্ছে যে রাজ্য হিসাব দিচ্ছে না, দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছিল এবং তারপর তারা এই অর্থগুলো আটকে দিয়েছে কেন্দ্র, এটা দিলীপ ঘোষ বোঝাতে চাইছে। কিন্তু এর বাইরেও বেশ যেটা থেকে যাচ্ছে সেটা হচ্ছে এই যে রাজনৈতিক টানাপোড়েনে বঞ্চিত হচ্ছে রাজ্যের অতি সাধারণ দরিদ্র গরিব মানুষ, ফলে সেইটার সমাধান না মিললেও রাজনৈতিক উত্তাপ বসিরহাটে থেকে ছড়িয়ে পড়েছে সারা রাজ্যে এবং সারা রাজ্যে কেন সারা দেশের লোকসভা নির্বাচনে কিন্তু এই সন্দেশখালী একটা ইস্যু করবে বিজেপি, এটা পরিষ্কার হয়ে গেছে। আবার যেভাবে রেখা পাত্র অর্থাৎ বিজেপি প্রতিনিধি প্রার্থীর পার্সোনাল ডেটা গণমাধ্যমের সামনে চলে এসছে, যেভাবে জনগণের করে যে সরকার চলে সেই সরকারি প্রকল্পগুলোকে তো কারো ব্যক্তি বা কারো নির্দিষ্ট প্রকল্প নয়, এগুলো জনগণের করে চলে এবং যে সরকার চালায় তারা পরিকল্পনা করে তারা তাদের সাফল্য হিসাবে বিষয়টা দেখতে পারে। কিন্তু সেটা যদি কোনো ব্যক্তি পান এবং সেই ব্যক্তি তার উপভোক্তা হলে তিনি এই দেশে অন্য কোনো রাজনৈতিক দলের কথা বলতে পারবেন না, এটা কোনো গণতান্ত্রিক চেতনার পরিচয় নয়। ফলে সুকান্ত মজুমদার খুব কড়াভাবেই তৃণমূলকে আক্রমণ করেছে, কিন্তু যে বিষয়টা হচ্ছে যেভাবে বিষয়গুলো সামনে আসছে তাতে এই রাজনৈতিক আকচাকচি চলতেই থাকবে। কিন্তু বসিরহাটের যে লড়াই সেই লড়াইয়ে রেখাপাত্র কতটা ছাপ ফেলতে পারবেন না আবার হাজী নুরুলকেই বসিরহাটের মানুষ জেতাবেন এবং এই বসিরহাট বা সন্দেশখালী আন্দোলন সারা রাজ্যে বিজেপিকে কতটা ডিভিডেন্ড দেবে এবং সেটাকে বিজেপি কিভাবে কোথায় প্রচার করবে সেদিকে নজর থাকবে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী বসিরহাটের বোটঘর থেকে যে 4 কিলোমিটার সভা করেছেন, সেখানে শুভেন্দু দাবি করেছেন যে 4 কিলোমিটার এলাকা জুড়ে বিপুল পরিমাণ মানুষ, অর্থাৎ 4 কিলোমিটারই নাকি মানুষে ভরে গেছে, প্রচুর মানুষ সেখানে ভিড় করেছে। ফলে বসিরহাটে একটা রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে এবং সেটা একটা রণাঙ্গনে
চেহারা নিচ্ছে। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু সেই অর্থে লোকসভা নির্বাচনে প্রচার শুরু করেননি। তিনি প্রচার শুরু করলে প্রচারের টেম্পোটা কোন জায়গায় উঠবে, তিনি যদি বসিরহাটে সভা করেন সেখানে গেলে কি বলবেন এবং কিভাবে তাকে মানুষ আবার দেখছেন, সেই সব বিষয়গুলো যখন সামনে আসবে তখন বোঝা যাবে যে লোকসভা নির্বাচনে এবার কি হতে চলেছে বসিরহাটে। মধুরিমা, একদমই তাই, যেমনটা তুমি বললে রাজশ্রী, তোমার কথার সূত্র ধরেই যে বসিরহাটের মানুষ রেখা পাত্রর উপরে আস্থা রাখবেন নাকি আবারও তারা হাজী নুরুল ইসলামের ওপরেই আস্থা রাখবেন সেটা তো সময় বলবে। তবে আজকের মতো তোমাকে নিউজরুম অনুষ্ঠানে থাকার জন্য ধন্যবাদ। লোকসভা নির্বাচন নির্ঘণ্ট ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং জোর কদমে শুরু হয়ে গেছে প্রচার। কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। তাই লোকসভা নির্বাচনের ফলাফল বা বসিরহাট কেন্দ্র কতটা প্রভাব ফেলবে দেশীয় রাজনীতিতে সেটা তো সময় বলবে। তবে আজকের মতো নিউজরুম অনুষ্ঠান এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা, সময় বলবে সময়ের কথা।